আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিন আজমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইসিতে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল নির্বাচনী সহিংসতা বন্ধে সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার। সাংবাদিকদের ওপর হামলাকারী ও হুকুমদাতা কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সহিংসতার ঘটনা বিচ্ছিন্ন, কোনো প্রার্থী নির্বাচন বয়কট করবে না, দাবি ওবায়দুল কাদেরের। হুমকি দিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেয়ার চেষ্টা চলছে, অভিযোগ বিএনপির। এবং কক্সবাজারে পিকনিক বাসের সাথে লেগুনার সংঘর্ষ, 4 জন নিহত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সংসদ নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত সহ নির্বাচন পূর্ব ও পরবর্তীকালীন সময়ে জনমানুষের মানবাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন। সকালে নির্বাচন কমিশনে বৈঠক শেষে কথা জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। এ সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের মাঝে আস্থা না থাকায় বিভিন্ন এলাকায় যে নির্বাচনী সহিংসতা হচ্ছে তা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তরিক ইসলামের রিপোর্ট। রেইনবো পেইন্টস। সকালে নির্বাচন কমিশন ভবনে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। আলোচনায় বসেন কাজী হাবিবুল আওয়াল কমিশনের সাথে। আলোচনায় উঠে আসে নির্বাচনী পরিবেশ, সহিংসতা, ভোটারদের নিরাপত্তা সহ নানান বিষয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মানবাধিকার চেয়ারম্যান। তুলে ধরেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তা সহ নির্বাচনের আগে ও পরের ভোটের পরিবেশ নিয়ে। নির্বাচনকালীন সময় অনেক ধরনের উত্তেজনা সৃষ্টি করা হয়, বিশেষ করে যারা সংখ্যালঘু, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য অথবা পঙ্গু বা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি, তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেগুলো যাতে না হয় এবং প্রত্যেক প্রার্থী যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা বলেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সেক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করে সে বিষয়টি আমরা স্মরণ করে দিয়েছি। এবং নির্বাচন পরবর্তী সময়ে আমাদের অভিজ্ঞতায় অতীতে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা অনেকগুলো ঘটেছিল, এই ধরনের অবস্থা যাতে কখনোই না হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, পারস্পরিক আস্থা না থাকায় বাড়ছে সহিংসতা। রাজনৈতিক দলের মধ্যেও পারস্পরিক আস্থা থাকা দরকার এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে ওটাও গ্র্যাজুয়ালি নিচের দিকে যাবে। যখন প্রার্থী হিসাবে রাজনৈতিক দলের পক্ষে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে পারস্পরিক আস্থার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে বা গড়ে ওঠা উচিত। তা না হয় আমাদের রাজনীতিতে এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতাটা কিছুটা থেকে যাবে। এ সময় সরকার দলীয় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে যান কাজী হাবিবুল আওয়াল। এই ব্যাপারে আমি এখন এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলার হুকুমদাতাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। গত 28 অক্টোবর বিএনপির সন্ত্রাসের শিকার গণমাধ্যম কর্মীরা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় আহত সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। সাংবাদিকদের ওপর টার্গেট করে এ ধরনের হামলা তাদের জীবন নেয়ার চেষ্টা করা ছাড়া আর কিছু নয়। ভিডিও ফুটেজ দেখে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। অনেক আন্দোলন সংগ্রাম অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এইভাবে সাংবাদিকদের একসাথে পেটানো এবং টার্গেটদেরকে টার্গেট করে মারা, যেভাবে আঘাতগুলি তোমাদের উপর ঠিক মাথায় আঘাত করা, মানে তোমাদের জীবনটা নিয়ে নেওয়ার মতনই একটা অবস্থা সৃষ্টি করা, এটা আমি আসলে আমার নিন্দা করা ভাষা নেই। জাতিপিতা হত্যাকারীদেরও যেমন বিচার করছি তাদেরও বিচার করেছি। কাজে আজকে যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তারা যদি মনে করে পার পেয়ে যাবে, সেটা তার পার পাবে না। ছবি দেখে দেখে, ফুটেজ দেখে দেখে প্রত্যেকটা খুঁজে খুঁজে বের করে সব কটাকে শাস্তি দিতে হবে। যারা তোমাদের উপরে হামলা করছে একটাও ছাড়া পাবে না, আর হুকুমদাতা যে তাকেও ছাড়বো না।
বিভিন্ন আসনে সহিংসতার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কোনো প্রার্থী নির্বাচন বয়কট করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মোর্চে ধরেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। Rainbow Paints. নির্বাচনের বিভিন্ন ইস্যুতে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইশতেহারের বিভিন্ন বিষয় তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে আওয়ামী লীগ ও দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিভিন্ন আসনে সহিংসতা ও মারামারির ঘটনায় দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেই থাকে, তা নিয়ে চিন্তার কিছু নেই। স্বতন্ত্র প্রার্থী, নৌকার প্রার্থী, আমি মনে করি অন্যদের বয়কট করার তো কোনো কারণ নেই। ইলেকশনে এইসব ঘটনা ঘটে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা সব ইলেকশনেই ঘটে। সেটার জন্য কি বয়কট করতে হবে? বয়কট করার কোনো কারণ। জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মোর্চে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। 28 অক্টোবরের যে নগ্ন নৃশংস প্রদর্শনী তাদের কার্যক্রমে, সেটা থেকে জনগণ বিএনপি থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ তাদের কোনো কর্মসূচিতে বিশ্বাস করে না, হরতালে না, অবরোধে না। এইসব কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে। জনসমর্থনের অভাবে তারা সন্ত্রাস দিকে ঝুঁকে পড়েছে। বিজয়ী হলে আওয়ামী লীগ আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও জানান ওবায়দুল কাদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির আন্দোলন জনগণ বর্জন করেছে, তাই তারা এখন গুপ্ত হত্যার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা পরিষদের উদ্যোগে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে তিনি কথা জানান। এ সময় নির্বাচন বন্ধ করতে বিএনপি যাদের দুয়ারে ধর্ণা দিত তারাও দরজা বন্ধ করে দিয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আগামী 5 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় দল দেশের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে আসবে। নির্বাচনকে ঘিরে বিএনপির অপপ্রচারকে আমলে নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান তিনি। বিএনপি এখন কি করে? লিফলেট বিতরণ করে। এই লিফলেট বিতরণ দেখে যে পুরান ঢাকায় কিছু বানর আছে, আবার ক্যান্টনমেন্টের ওদিকেও কিছু বানর আছে, বানরও বেঞ্চি কাটছে যে তাদের লিফলেট বিতরণ দেখে। এই লিফলেট বিতরণে কারো কোনো সাড়া নাই। নির্বাচনের বিরুদ্ধে এই যে লিফলেট বিতরণ এবং মাঝে মধ্যে চোরাগত্তা যে মিছিল করা হয়, এগুলো নজরে এনে আশা করি নির্বাচন কমিশন একটি ব্যবস্থা গ্রহণ করবে। প্রহসনের নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীনরা যে ইস্তেহার ঘোষণা করেছে তা মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ ও গণসংযোগের পর তিনি এ দাবি করেন। ভোট বর্জনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের পাতানো নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর কাফরুল ও উত্তরায় গণসংযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি অভিযোগ করেন, তামাশার নির্বাচনে হুমকি দিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে সরকার। 7 জানুয়ারি প্রহসনের সাহায্যে দেশে ভোটের নামে নাটক হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে রাজধানীর কাওরান বাজারে এক গণসংযোগ ও সমাবেশে একথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর বর্তমানে দেশে সবচেয়ে বড় সংকট চলছে। তারা আওয়ামী লীগের ইস্তেহারকে মাকাল ফল উল্লেখ করে বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ইস্তেহার ঘোষণা করা তামাশা ছাড়া কিছুই না। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, 7 জানুয়ারির একতরফা নির্বাচনে ভোট কেন্দ্রে না যেতে ভোটারদের আহ্বান জানান। এই নির্বাচনে সরকারকে গঠন করবে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন, সেও বলে দেবে।
কিন্তু এই নির্বাচনে বিরোধী দল কে হবে সেইটা বলা মুশকিল। নির্বাচন কমিশন, আদালত সমস্ত কিছুকে আজকে তারা হাডমওয়ালাদের বৃদ্ধাঙ্গুলির কাছে মাথা নত করে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। জনপ্রতিনিধিদের কাছে বাড়ি গাড়ির প্রতিশ্রুতি চান না স্বল্প আয়ের মানুষেরা। শান্তিতে বসবাস আর পেট ভরে খেয়ে পড়ে বেঁচে থাকার নিশ্চয়তা চান তারা। খেটে খাওয়া মানুষের কষ্টের কথা স্বীকার করে প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে সংসদে তুলে ধরা হবে এসব মানুষের জীবন জীবিকার চিত্র। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা ৯ নির্বাচনী আসনের সবুজবাগে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছিলেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। সভাস্থলের বাইরে ভোট নিয়ে কথা হয় বেশ কয়েকজন স্বল্প আয়ের মানুষের সাথে। তাদের একজন বাবলু, বাড়ি রংপুরের মিঠাপুকুরে। ঢাকা শহরে রিকশা চালিয়ে সংসার চলে তার। আরেক রিকশা চালক আবু বকরের বাড়ি শেরপুরে। গাইবান্ধার থেকে ঢাকা এসে ফেরি করে কোনো মতে জীবন চলে আজগরের। তারা বলেন, পাড়া মহল্লায় ভোট উৎসবের আমেজ তাদের স্পর্শ করে না। জিনিসপত্রের তো দাম প্রচুর এখন যে জিনিস আমরা গরিব মানুষ এখন তো চলতে পারতেছি না এইভাবে। আমরা এটা তো কয় টাকা রুজি করি, তাই তো যে সব জিনিসের দাম বেশি, কেমনে চলবো? আমরা রাজনীতি করি না, আমরা পেটনীতি করি। এসব মানুষের কষ্টের কথা স্বীকার করে ঢাকা ৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, সময় এসেছে এসব নিম্ন আয়ের মানুষকে নিয়ে ভাবার। এই সংকট মোকাবেলা করার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যদি আগামীতেও প্রধানমন্ত্রী হন, তার সেই সাহস আছে, তার সেই আত্মবিশ্বাস আছে। তিনি বিষয়গুলিকে খুব সুন্দরভাবে চিন্তা করেন, তার মাধ্যমে এই সংকট থেকে উত্তরণের সম্ভব। মানুষকে আমরা মূলত কেন্দ্রে আনার জন্য, ভোট কেন্দ্রে আনার জন্য আহ্বান, এটি হচ্ছে আমাদের মূল বক্তব্য। রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন খেটে খাওয়া মানুষ। স্বল্প আয়ের মানুষরা বলছেন, অর্থনীতির কঠিন থিওরি বোঝেন না তারা, বুঝতেও চান না। তারা চান যারা নির্বাচিত হলে 3 বেলা পেট ভরে খেয়ে বাঁচা যাবে, তাদেরই ভোট দেবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 50 বছর পর বিএনপির দুর্গে নিজেদের অবস্থান শক্ত করতে যাচ্ছে আওয়ামী লীগ। ফেনী 1 আসনে আলোচনায় সরকার দলীয় সমর্থিত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ফেনী সদর উপজেলাতেও আওয়ামী লীগের জয় অনেকটা নিশ্চিত। ফেনী থেকে জানাচ্ছেন নজিবুর রহমান, আর ক্যামেরায় ছিলেন এহসান স্বজন। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা নিয়ে ফেনী 1। 73 সালের পর থেকে এ আসন ছিল বিএনপির দখলে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন এ আসনেরই সংসদ সদস্য। গত 2 জাতীয় নির্বাচনে আসনটিতে ভাগ বসায় মহাজোটের অংশ জাসদ। দীর্ঘ 50 বছর পর আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের উপর ভরসা রাখছে দলটি। তার বিপক্ষে আরও 5 প্রতিদ্বন্দ্বী থাকলেও এবারের নির্বাচনে এগিয়ে নৌকার প্রার্থী আলাউদ্দিন নাসিম। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটাই হচ্ছে অংশগ্রহণ নির্বাচনের মূল শর্ত, এবং ইনশাল্লাহ এবারের নির্বাচনের মাধ্যমে ভোটারদের স্বতঃস্ফূর্ত উৎসবমুখর পরিবেশে উপস্থিতি নিশ্চিত হবে, এবং সেই ভোট উৎসবের মধ্য দিয়ে বিজয় ইনশাল্লাহ আসবেই। কিন্তু বিজয় কত বেশি ভোটারের উপস্থিতিতে হবে সেটাই আমাদের মাথায় এখন একমাত্র চিন্তা। সুষ্ঠু ভোট হলে নিজের সম্ভাবনার কথা বলছেন জাতীয় পার্টির এই প্রার্থীও। মানুষ আমাকে জড়ায় ধরতেছে, হ্যান্ডশেক করতেছে, কথা বলতেছে যে হ্যাঁ, এবার আপনাকে আমরা পেয়েছি, ইনশাআল্লাহ আপনাকে আমরা এবার নির্বাচিত করব। ফেনী সদর আসনে ভোটের সমীকরণ আরও সহজ আওয়ামী লীগের জন্য। 8 জন প্রার্থী হলেও প্রচারণায় সবার চেয়ে এগিয়ে বর্তমান সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। পুরো শহর জুড়ে নির্বাচনী আমেজ এনেছেন তিনি একাই। সবাই সবার মতো করে কাজ চালিয়ে যাচ্ছে, কোথাও কেউ কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। প্রচারণায় আগ্রহ নেই জাপা প্রার্থীর। লড়াইয়ের আগেই হার মানছেন তারা। উৎসবমুখর পরিবেশ এখানে নাই, সেই কারণে আমিও আমার যতটুকু আমার দরকার সেইভাবে আমি কাজ করে যাচ্ছি। 2টি আসনেই স্বতন্ত্র প্রার্থী থাকলেও নির্বাচনী মাঠে নেই অনেকে। স্বাধীনতা পরবর্তী জাতীয় নির্বাচনগুলোতে ফেনী 1 আসনে যেমনি ছিল বিএনপির আধিপত্য, তেমনি সদর আসনে ছিল আওয়ামী লীগের দখলে। তবে এবার 2টি আসনেই আধিপত্য দেখা যাচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের। স্থানীয় ভোটাররা বলছেন, শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এই 2 আসনের ভোটের রং হারাতে পারে। নজিবুর রহমান, এটিএন বাংলা, মুহুরীগঞ্জ, ফেনী।
নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের দুই পক্ষের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে মুন্সিগঞ্জ 2 আসন। নির্বাচনী ক্যাম্পে হামলা সহ নানা অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। বর্তমান সংসদ সদস্য নৌকার প্রার্থী সাগুপ্তা ইয়াসমিন এলিমের বিপরীতে স্বতন্ত্র হিসেবে লড়ছেন জেলা আওয়ামী লীগের সভাপতির সহধর্মিণী সোহানা তাহমিনা। ফলে বিভক্ত হয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মুন্সিগঞ্জ ঘুরে আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। পদ্মার পাড়ের লোহচং ও টঙ্গিবাড়ি উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জের 2 আসন। এখানে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ থাকলেও নির্বাচন ঘিরে আরও স্পষ্ট হয়ে উঠেছে এখানকার রাজনীতি। দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে 9 জন প্রার্থী থাকলেও নৌকার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সহধর্মিণী। জেলার পদ্মারী 2 নেত্রীর ভোট যুদ্ধে দোটানায় নেতাকর্মীরা। যারা জননেত্রী শেখ হাসিনা, যারা নৌকা মার্কা এই দেশকে স্বাধীন করেছে, নৌকা মার্কা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, যারা আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগ করে, যারা বঙ্গবন্ধু, তারা নৌকা মার্কাই করছে। আমার ক্যাম্পগুলোতে টেবিল চেয়ার ভাঙতেছে এবং একটা দীপুর একটা আমার ক্যাম্পে তালাও লাগাই দিচ্ছে। প্রতিপক্ষ যেই পরিমাণ নৌকা নিয়ে বাধা দিচ্ছেন, এটা আসলে খুব ন্যাক্কারজনক এবং দুঃখজনক। ভোটাররা বলছেন বিগত দিনগুলোতে ব্যাপক উন্নয়ন হলেও সড়ক, নদী ভাঙন সহ বেশ কিছু সমস্যা রয়েছে এখানে। ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। লোহজন থেকে আপনার এদিকে হাসাইল বড় মোকাম পর্যন্ত একই পরিস্থিতি, শুধু প্রতি বছরই ভাঙে। প্রতি বছরই আমরা এই ভাঙনের সাথে আমরা লড়াই করি। রাস্তাঘাটে যদি ভাঙা রুঙ্গা আছে, এগুলো যদি ক্লিয়ার করে দেয় ভালো হয় আমাদের জন্য। যে যোগ্য প্রার্থী তারাই আশা করি। এ 2 উপজেলায় 23টি ইউনিয়নে ভোটার সংখ্যা 3.5 লাখেরও বেশি। মুন্সিগঞ্জের এই আসনটিতে 2 নারীর লড়াইয়ে আওয়ামী লীগের বিভক্তি অনেকটা দৃশ্যমান। বেশিরভাগ নেতাকর্মী ভাগ হয়ে করছেন প্রচারণা। তবে কার পক্ষে ভোট করবেন তা নিয়ে অস্বস্তিতে পড়েছেন এখানকার জ্যেষ্ঠ নেতারা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। দর্শক, মানিকগঞ্জে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব, সেখানকার নির্বাচন পরিস্থিতির খবর জানাচ্ছেন তিনি। এটিএন বাংলার সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি মানিকগঞ্জের ট্যানারি মোড়ে। আপনারা জানেন এটি মানিকগঞ্জ 3 আসনের মধ্যে পড়েছে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী, নৌকার প্রার্থী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শক্ত অবস্থান রয়েছে তার, কিন্তু তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা রয়েছেন তারা অতটা জোরালো অবস্থার মধ্যে নেই এবং আমরা খুব বেশি প্রচারণাও তাদেরকে দেখিনি। এখানে রয়েছেন জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল, তিনি মানিকগঞ্জ 1 আসনেও আসন সমঝোতায় সেখানে ওই আসনটি পেয়েছেন। আবার এখানেও আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মানিকগঞ্জের এই আসনে 3 আসনে সেভাবে তিনি সরব উপস্থিতি নেই তার, মানে একরকম বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ এখানে একটা ভালো অবস্থানে রয়েছে। তারপরেও আপনার কাছে জানতে চাই, এখানে প্রচারণা কেমন দেখতেছেন? প্রচারণা ভালো আছে। আপনি এখানে তেমন কি পোস্টার দেখেছেন? পোস্টার আছে, সাইড মেরে পোস্টার আছে, মোটামুটি খারাপ না, ভালোই আছে। চাচার কাছে একটু শুনি। চাচা, নির্বাচন তো আসেন, এবারে নির্বাচনে কেমন ভোট হবে মনে হচ্ছে? না, ভোট ভালোই হবে। মানুষ ভোট দিতে যাবে? হ্যাঁ, ভোট দিতে যাইব। ওকে, এই প্রার্থীদের সমর্থক কিংবা যারা স্থানীয় পর্যায়ে অনেকেই রয়েছেন, তারা অনেকেই মনে করছেন যে এবারে নির্বাচনে গ্রামের মানুষ অনেকের মধ্যে কিছুটা উৎসাহ রয়েছে, তারা ভোট দিবেন। তবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হলে তারা আরো বেশি খুশি হতেন বলে আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। সকাল 8:30টার দিকে চকরিয়ার হারবাং এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চকরিয়ার হারবাং উত্তর করমহরি পাড়ার রিদওয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার আবু বক্কর, জয়নাল আবেদিন এবং বাত্তাতলির মহিউদ্দিন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, কক্সবাজারে পিকনিকের উদ্দেশ্যে গাজীপুর থেকে ছেড়ে আসা একটি বাসের সাথে চট্টগ্রামমুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার 4 যাত্রী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। গাড়ি দুটিও জব্দ করেছে পুলিশ। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে আগামী 4 জানুয়ারি বিকেল 3:30টায়। সভায় 30 জুন 2023 তারিখে সমাপ্ত হিসেব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 10% লভ্যাংশ দিয়েছিল।
রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া ল্যান্ড ক্রুজারের জিপের ধাক্কায় শিশুসহ 3 জন নিহত ও 2 জন আহত হয়েছে। বুধবার রাত 9টার দিকে খিলক্ষেত কাঁচাবাজার সংলগ্ন প্রধান সড়কের যাত্রী ছাউনিতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রচণ্ড গতিতে আসা জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় 8 বছর বয়সী ইয়াসিন। গুরুতর আহত শিশুটির বাবা সুমন মিয়া, উজ্জ্বল পাণ্ডে ও আমরিনা হককে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উজ্জ্বল পাণ্ডে ও আমরিনা হক। ঘাতক গাড়িটি জব্দ করা হলেও তার চালক পালিয়েছে বলে জানায় পুলিশ। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চলতি বছর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং 3 মিলিয়ন বা 30 লাখের বেশি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া খোলা পণ্য ওঠানামার ক্ষেত্রেও এবার রেকর্ড হয়েছে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল। তিনি আরও জানান 2024 সালে চট্টগ্রাম বন্দর স্মার্ট পোর্ট ধারণায় কাজ শুরু করবে। বর্তমানে বিশ্বমন্দার মধ্যেও চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডেলিং 3 মিলিয়ন ক্লাবে রয়েছে। গত 25 ডিসেম্বর পর্যন্ত 30,04,500 টিউ ইউজ কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে। বছর শেষে বন্দরটি 3.1 মিলিয়ন টিউ ইউজ কন্টেইনার হ্যান্ডেলিংয়ে সক্ষম হবে, যা প্রায় গত বছরের সমান। এছাড়া কার্গো বা খোলা পণ্য হ্যান্ডেলিং 12 কোটি টন ছাড়িয়ে যাবে বলেও জানানো হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। নতুন বর্ষবরণে রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় খাবার অলিভিয়ার সালাদ, যার প্রধান উপাদান ডিম, কিন্তু তার দাম গত কয়েক মাসে 40% বেশি বেড়েছে। আগে 60 রুবলে 10টি ডিম পাওয়া গেলেও এখন তার দাম হয়েছে 80 থেকে 85 রুবল। এটি সরকারি পরিসংখ্যান। বেসরকারিভাবে খোলা বাজারে ডিমের দাম আরও বেশি বলে মস্কোর একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান সাধারণ ভোক্তারা। এর জবাবে ক্ষমা চেয়েছেন পুতিন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটি সরকারের কাজের ত্রুটির কারণেই এই পরিস্থিতি হয়েছে। খুব শীঘ্রই বাজার পরিস্থিতি ঠিক করার প্রতিশ্রুতি দেন তিনি। ডিমের দাম নিয়ন্ত্রণে এরই মধ্যে আজারবাইজান ও তুরস্ক থেকে আমদানি করা ডিমের 15% শুল্ক তুলে নিয়েছে রাশিয়া। রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর নতুন প্রস্তাব নিয়ে মস্কো সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক বৈঠকের পর নতুন বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে। ভারতের সাথে বাণিজ্য লেনদেনের বৃদ্ধিতে স্বাগত জানিয়েছে পুতিন। গেল 9 মাসে দুই দেশের বাণিজ্য রেকর্ড গড়েছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় $50 বিলিয়ন পণ্য লেনদেন হয়েছে বলেও জানান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, পারমাণবিক খাতে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর ফলে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অনেকটাই এগিয়ে যাবে। সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ এবং আর্থিক সহযোগিতা প্রদান করেছে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। এর প্রধান পৃষ্ঠপোষক নূরজাহান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাউনিয়া এলাকায় এসব কম্বল বিতরণ এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সহনেত্রী ও সহসভানেত্রী, প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক এরিয়া এর সহধর্মিণী, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। এভারটনকে 3-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ 4-এ ফিরল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে চাপে থাকলেও 29 মিনিটে জ্যাক হ্যারিসনের গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের খেলায় ফেরে ম্যান সিটি। 53 মিনিটে ফিল ফোডেনের গোলে সমতায় ফেরে তারা। 11 মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান বাড়ান হুলিয়ান আলভারেস। আর 86 মিনিটে বেনার্দো সিলভার গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
কদিন আগে ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী সিটি প্রিমিয়ার লিগে 1 ম্যাচ পর জয় ফিরল। গত রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ঘরের মাঠে ড্র করেছিল তারা। 18 ম্যাচে 11 জয় ও 4 ড্রয়ে 37 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পেপ গার্দিওলার দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইসিতে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল নির্বাচনী সহিংসতা বন্ধে সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার। সাংবাদিকের ওপর হামলাকারী ও হুকুমদাতা কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সহিংসতার ঘটনা বিচ্ছিন্ন, কোনো প্রার্থী নির্বাচন বয়কট করবে না, দাবি ওবায়দুল কাদেরের। হুমকি দিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ বিএনপির। এবং কক্সবাজারে পিকনিক বাসের সাথে লেগুনার সংঘর্ষ, 4 জন নিহত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।